সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি ভোটকাস্টে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেলিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটকাস্টে। সেলিম ভাই, সামনে তো একটা নির্বাচন, 12ই ফেব্রুয়ারি। শুধুমাত্র নির্বাচনই হবে না, সঙ্গে একটা গণভোটও হবে। এখন প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, এবং কখনো কখনো বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে, এক পক্ষ আর পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এখন? ধন্যবাদ। সমস্ত মানুষই তাকিয়ে আছে যে নির্বাচনের দিকে। আমাকে যদি বলেন, আমি খুবই ইংরেজি শব্দটাই ব্যবহার করব, খুবই চার্জড। আচ্ছা, কি হয়? হ্যাঁ, সব মানুষের ভিতরে কিন্তু এইরকম একটা প্রশ্ন, এইরকম একটা জিজ্ঞাসা হবে তো। আমার কাছে প্রথমে এইটাই স্ট্রাইক করছে, এবং এইটা খালি আজকের ঘটনার জন্য হচ্ছে তা কিন্তু না। এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে আমাদের দেশে ভোটাধিকার হরণ, গণতন্ত্রহীনতা, ফ্যাসিস্ট শাসন, এবং সেটা উৎখাতের পর জনগণের শক্তিতে এটা উৎখাত হলো, এবং তার আসল খেলোয়াড় এবং কারিগর হলো আম জনতা। সেটা হাইজ্যাক হয়ে গেল এমন কতগুলো শক্তির হাতে, যারা এসে জনগণের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে অন্যদিকে চলছে। এটা সাধারণ জ্ঞানে এটা বলে যে মানুষের ক্ষোভটা কোন জায়গায় ছিল। ক্ষোভটা ছিল যে অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালিত হওয়া উচিত না। সুতরাং যারা এখন ক্ষমতায় অধিষ্ঠিত, এইটাই স্বাভাবিক যে তাদের প্রথম ফরজ কাজ যেটাকে বলে সেটা হলো অনির্বাচিত অবস্থা থেকে একটা নির্বাচিত অবস্থার ভেতরে যাওয়া। অবশ্য অনেকে প্রশ্ন করে যে নির্বাচন তো এর আগে যেভাবে নির্বাচন নামে প্রহসন হয়েছে, আপনি কি তাহলে সেটাই চান? না, অবশ্যই চাই না। নির্বাচন নামে যে প্রহসন হয়েছে, এইটার বাইরে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করাই হলো তার দায়িত্ব। এবং সেটা করতে হলে কিছু কিছু ব্যবস্থার পরিবর্তন করা দরকার, এবং কোন কোন ব্যবস্থা পরিবর্তন করা দরকার সেইগুলো তো বহুল আলোচিত, এবং আমরাও কিন্তু ইলেকশন কমিশন সকলের কাছে কিন্তু এই দাবিগুলো দিয়ে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে এইবার যে নির্বাচনটি হবে সেটিও কি নির্বাচনের নামে প্রহসন হবে বা সুষ্ঠু নির্বাচন হবে না, এরকম কি কোনো আশঙ্কা আছে? এইটা আমি 12 তারিখে কি হয় এটা না দেখে এটা চূড়ান্ত জবাব আমি দিতে চাচ্ছি না। এইখানে দুইটা প্রবণতা আমি দেখছি। একটা হলো জনগণের ভোটাধিকারের প্রয়োগের আকাঙ্ক্ষা, এবং ইতিহাস এই কথা প্রমাণ করে যে মানুষ যখন একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নামে এবং রক্ত দেয়, সেটা আদায় না হওয়া পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্থিতিশীল কোনো দিন হয় না। আবার এর পাল্টাটা আমি দেখতে পাচ্ছি, যেই হারামজাদা জনগণকে দিয়ে এটা করিয়ে নিয়েছি, এখন এই সুযোগে একটা শূন্যতা বিরাজ করছে। এখন যত আসছে ময়লা আবর্জনাগুলো জাতির উপরে, ইতিহাসের উপরে, সমস্ত দেশবাসীর উপরে চাপিয়ে দাও। যেমন ধরেন, আমি বলতে বাধ্য হচ্ছি, জামায়াতে ইসলাম নামটাই আমি বলছি, তারা বলছে এমন কথা, মানুষের ভিতরে একটা শূন্যতা, একটা ভালো রাজনীতি তারা খুঁজে বেড়াচ্ছে, এবং সেইটা খুঁজতে গিয়ে জামাত এরকম ক্ষমতার জন্য অন্ধ হয়ে গেছে, এবং পবিত্র ধর্মের নাম করে তারা কিন্তু রাজনীতি করছে। তারা একটা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, বলছে যে আমরা খুবই সৎ, আমাদেরকে তো কোনোদিন সেবা করার সুযোগ দেওয়া হয় নাই, আমরা তো জনগণের সেবা করার সুযোগ পাই নাই, আমাদেরকে একবার সুযোগ দিয়ে একবার দেখেন আমরা কেমন দেশ চালাই। হারামজাদা, তারা মানুষ জানে যে 71 সালে সরকার চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে থেকে শুধু কোলাবোরেটর না, তারা কিন্তু সহযোদ্ধা হয়ে তারা হানাদার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। তো যারা এই ইতিহাসকে অগ্রাহ্য করে এমন মিথ্যাচার করে যে আমরা তো আগে কোনো সময় ক্ষমতায় থাকিনি, খালি ক্ষমতার লোভে, তাদের কাছ থেকে মিথ্যাচারের ভিত্তি করে যে অশুভ উদ্দেশ্য, এর বাইরে কি কিছু আশা করা যায়? 5 আগস্টের পরে আপনারা যারা লেখক, চিন্তক, রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন, বলা হয় যে দক্ষিণ পন্থার উত্থান হবে।
বা উত্থান হয়েছে, এটা কেন হলো? এটা নানাবিধ কারণে, কারণ আমাদের দেশের রাজনীতিটা পোলারাইজড হয়ে গিয়েছিল। পাকিস্তানি আমলে, আইয়ুব আমলে বা মুক্তিযুদ্ধের সময় যে পোলারাইজেশন, কিংবা রাজনৈতিক ভাষায় বললে কোরিলেশন অফ ফোর্স, হুম এখন কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। হুম তখন ছিল দুইটা মূল স্রোতধারা, হুম একটা ছিল বামপন্থী স্রোতধারা, হুম তার পাশাপাশি একটা বাঙালি জাতীয়তাবাদী বুর্জোয়া স্রোতধারা। আমি ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্রলীগ ছিল জাতীয়তাবাদী, আমরা ছিলাম বামপন্থী। কমিউনিস্ট পার্টি, ন্যাপ, এগুলো হলো বামপন্থী, আওয়ামী লীগ হলো জাতীয়তাবাদী বুর্জোয়া দল। দুই স্রোতধারা ঘটনাবলীর ভেতর দিয়ে একটা জায়গায় এসে মিলিত হয়েছিল ৭১-এ, এবং আমরা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। কিন্তু যেটা হলো ট্র্যাজেডির আসল কারণ, যারা লড়াই করে ক্ষমতা তাদের হাতে যায় না। এইবারও তাই হয়েছে। লড়াই করলো জনগণ, এবং মাঠে ময়দানে তারাই হলো কারিগর, কিন্তু তাদেরকে সরিয়ে দিয়ে মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, আমি এইটা বলে তোমরা এখন যাও, আমি আমার মতো করে করব। আমরা গণ অভ্যুত্থানের সময়, আপনিও সাক্ষী আছেন, কোনো জায়গায় দেখেছেন যে আমরা নূতন করে স্বাধীনতা অর্জন করিলাম, নূতন করে প্রজাতন্ত্র কায়েম করিতে হইবে? কি ছিল দেয়ালে লেখা? আমি চ্যালেঞ্জ করে বলছি, অধিকাংশ স্লোগান ছিল স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আর কি ছিল? মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার ছবি এঁকেছিল ধর্ম যার যার, রাষ্ট্রসভার। এবং এই আকাঙ্ক্ষা নিয়েই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এবং সেই মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাগুলোকে আমাদেরকে মুছিয়ে দিয়ে, এইখানে আওয়ামী লীগ দায়ী, একটা বড় দায়ী। তারা যে ন্যারেটিভ, যে বয়ান মুক্তিযুদ্ধ সম্পর্কে করেছে, এটা সত্যিকার বয়ান করে নেই। কারণ তারা ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধকে, জয় বাংলাকে, সমস্ত ইতিহাসকে খণ্ডিত করে সেইটাকে একটা ব্যক্তির, একটা দলের, একটা পরিবারের সম্পত্তি, কর্ম বলে, কর্মফল বলে এটা চিত্রায়িত করার চেষ্টা করে। বামপন্থী যে দলগুলো আছে বা বামপন্থী ধারাগুলো দিন দিন কেন জানি স্তিমিত হয়ে যাচ্ছে কেন? এইটা আংশিকভাবে সত্য, আমি পুরাটা অ্যাগ্রি করব না। কারণ বাংলাদেশে এখনও জনসম্পৃক্ত যত ইস্যু আপনি একটা বলেন, প্রত্যেকটার ব্যাপারে আন্দোলনের রাজপথে কিন্তু বামপন্থীরাই আছে। ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক। এই গণ অভ্যুত্থানের সময় প্রথম কারফিউ ভেঙেছিল কারা? প্রথম কারফিউ ভেঙেছিল উদীচী এবং এইসব প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। গান গেয়ে কারফিউ ভাঙ্গার কর্মসূচি ঘোষণা দেওয়া হলো। ২রা আগস্ট দোহযাত্রা, আমিও ছিলাম সেখানে, আনু মোহাম্মদ ছিল, আরও সমস্ত বামপন্থীদের ডাকে আমরা করলাম। তখন মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে আমরা বললাম এক দফা এক দাবি। এর আগ পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা কেউ এই দাবিটা উত্থাপন করেনি। এই রাজনৈতিক জায়গাটা আমি বললাম। এখন এই ক্ষেত্রে সত্য, কিন্তু ঘটনাটা হয়ে গেছে, ইতিহাসে এরকম আরও খুঁজে পাওয়া যাবে। রুটি কালিয়ে লাল ঝান্ডা, ভাত কাপড় রুটির জন্য লাল নিশান, ঠিক আছে, কিন্তু সরকার পরিচালনা করা বা জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে জাতিকে প্রতিনিধিত্ব করে কোন লাইনে দেশ চলবে, সেইটার জন্য বুর্জোয়া ধারার দলগুলোর বাইরে এখনও কিন্তু মানুষ এসে পৌঁছায়নি। এবং সেইটার জন্য আমি বামপন্থী হিসেবে আমি নিজেও দায় নিয়ে বলছি, সম্ভবত আমাদের একটু সোল সার্চিং যেটা বলে, নিজে আত্মজিজ্ঞাসা করে দেখতে হবে। সম্ভবত আমরাও এরকমই পছন্দ করেছি। ঠিক আছে, আমরা লড়াইয়ের একেবারে সামনে থাকলাম, কিন্তু লড়াইয়ের পর দেশ পরিচালনার কাজটা তো আমরা অত ভালো পারবো না। কোনো একটা বুর্জোয়া দলের সঙ্গে থাকতে হবে আমাদের। ওর জন্য আমরা নিজেরা ক্ষমতায় কিভাবে যাব, এইটা যতটা না চিন্তা করেছি, আমরা বেশি চিন্তা করেছি কোনটা মন্দের ভালো। বুর্জোয়া দলকে আমরা কোনো সময় ভালো বলি নাই, কিন্তু দুই মন্দের ভিতরে মন্দের ভালো। দেখেন, এখানে লুটপাটের অর্থনীতি, লুটপাটের রাজনীতি, সমস্ত লুটেরা গোষ্ঠী অর্থনীতিকে কন্ট্রোল করে এবং সেই সুবাদে পলিটিক্যাল পাওয়ারও কন্ট্রোল করে। যখন দেখলো খালি একটা লোক এবং একটা দলকে ঘুষ দিয়ে তাকে হাত করলেই কাজ হচ্ছে না, লুটপাট করা যাচ্ছে না, এখন তো মানুষের ভোটাধিকার চলে আসছে,
তাহলে এমন করতে হবে, কি করা যায়? তখন তারা একটা ফন্দি বের করলো, সরকারও আমাদের পক্ষে কাজ করবে, বিরোধী দলও আমাদের পক্ষে কাজ করবে। আচ্ছা, এবং দুই বুর্জোয়া দলের ভেতরে তারা বিরোধ তৈরি করে তাদের ভেতরে কম্পিটিশন লাগিয়ে দিল। জি। এই যে নির্বাচনটা সামনে আসছে, আপনারা বামপন্থী দলগুলো একটা জোট করেছেন, যদি ভুল না করে থাকি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, এবং এই দলে 9টি দল রয়েছেন এই জোটে, এবং 149টি আসনে আপনারা প্রার্থী দিতে পেরেছেন, এবং হিসাব করে দেখা যাচ্ছে যে এবার আপনাদের প্রার্থীর সংখ্যাও কম। কেন কম হলো? দেখুন, আমাদের যুক্তফ্রন্টটা গঠিত হয়েছে নভেম্বর মাসের 29 তারিখে। একটু মনে মনে হিসাব করে দেখেন, তার কয়েকদিন পরে কিন্তু শিডিউল ঘোষণা করা হয়ে গেল। তা আমরা তো আমাদের যুক্তফ্রন্টটাকে মানুষের কাছে নিয়ে তার বক্তব্য হাজির করতে পারিনি। এবং আমরা এইবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা উপর থেকে প্রোগ্রাম চাপিয়ে দেবো না, আমরা একটা খসড়া প্রোগ্রাম রচনা করেছি এবং জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা তলা থেকে তাদের অভিমতের ভিত্তিতে এটাকে চূড়ান্ত করব। সেই কাজগুলো তো আমরা করতে পারিনি। এবং আমাদের নিজস্ব দলগুলোর ভেতরে এই যেটা যুক্তফ্রন্ট বললেন, সেখানে বাম গণতান্ত্রিক জোট সেটা আছে, এইটা একটা কোহিশন আছে, অনেক দিন ধরে কাজ করছে একসঙ্গে। কিন্তু এইটাই তো না, এইটার সঙ্গে আরও একটা দল এইটার সঙ্গে জড়িত হয়েছে। আমরা তো সবাই মিলে চলতে চাই এবং একটা কোয়ালিশন গড়ে তুলতে চাই। নৌকা, লাঙ্গল, পাল্লা, শীষ, সব সাপেরই দাঁতে বিষ, মানুষ এগুলো বলে, এগুলো সব দেখা হয়ে গেছে। যদিও আমি বলেছি জামাতে ইসলাম একটা মিথ্যাচার করছে, যে এটা তো আগে দেখা হয়নি। এই যে এখন, আচ্ছা, এখন আমি বলছি এটা জি, এই কারণে আমরা কিন্তু এটাকে কোহিসিভ ওয়েতে দাঁড় করাতে পারিনি। আমার বিশ্বাস, আমরা যেহেতু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, আমরা এই নির্বাচনেই শেষ না, এরপরে আরও নির্বাচন আসবে, এবং এই নির্বাচনও কতটা অবাধ নিরপেক্ষ হবে সেই সম্পর্কেও কিন্তু মানুষের মনেও সংশয়। আমরাও কিন্তু মনে করি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সংগ্রাম এখনো শেষ হয়নি। এবং গোড়ায় একটা প্রবলেম রয়ে গেছে। আপনি বারবার বলছেন ইলেকশন, কোন ইলেকশন? এখানে তো দুইটা ইলেকশন ঘোষণা করেছে, গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন। এখন এইখানেই হলো ষড়যন্ত্রের খেলা। গণভোট কেন দিচ্ছে? আমি তো গণভোট করব, আমি তো সংস্কার করব, এবং দেশবাসীকে আমি বলতে চাই, এই নির্বাচনের পরপরই আমরা বামপন্থীরা একটা সংস্কার, সেই সংস্কার না, এমন মৌলিক সংস্কার, সমস্ত ঢোল এই একেবারে ভিত্তি থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেব। কারণ একটা মৌলিক পরিবর্তন ছাড়া আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। আপনারা গণভোটে তো ন্যায়ের পক্ষেই ক্যাম্পেইন করছেন না? আমরা বলেছিলাম গণভোট তো কোনো প্রয়োজন নেই, সে কারণেই ন্যায়ের পক্ষে বলছেন। 2 নম্বর হলো, আপনারা যে কথাগুলো এখানে বলেছেন ঐক্যমতের ভিত্তিতে গণভোট, তো ঐক্যমতের ভিত্তিতে গণভোট এটা একটা প্রথমেই তো মিথ্যাচার। কারণ আমরা তো এটা তো সই করি নাই, আমরা আগাম জানিয়ে দিয়েছি এইগুলো থাকলে পরে আমরা সই করব না। এবং এটা জানার পরেও তারা ওইটা অপরিবর্তিত রেখেই এইটা কিন্তু উপস্থাপন করলো। তার মানে তারা চায় না যে আমরা এটাতে সই করি। তারপরে কিভাবে বলে যে এটা ঐক্যমতের? দ্বিতীয়ত বিএনপি অভিযোগ করেছে আলোচনা হয়েছে একরকম, ওইটার ভেতরে ঢুকলো কেমনে ওই আরেকটা পয়েন্ট। তারপরে যেটা সই হলো প্রকাশ্য বিশাল ঢাকঢোল পিটিয়ে, এখন গণভোটে যে ইস্যুগুলো দিয়েছে সেইগুলোর ভেতরে আবার নতুন কতগুলো পয়েন্ট ঢুকিয়ে দিয়েছে, কোনো ডিসকাশনে হয়নি। আপনি জমি বিক্রি করলেন 2.5 বিঘা, তারপরে দলিল হয়ে গেল 2.25 বিঘা। তো এইটাকে জোচ্চুরি ছাড়া আর কি বলে? তো এই জোচ্চুরি যেটা করেছে, এইটার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পরে তো সে কারেক্ট হবে না। সেকেন্ড, আমি বলতে চাই সংস্কারের আসল জায়গাটা কোথায় হওয়া উচিত? গণ অভ্যুত্থান হলো গণতন্ত্রের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান। বৈষম্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে? বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে গরিবের উপরে ট্যাক্স কমিয়ে দেওয়া হবে, বড় লোকের উপরে ট্যাক্স বাড়ানো হবে? কিচ্ছু করা হয়নি, বরং উল্টা দরিদ্র মানুষের সংখ্যা ডবল হয়ে গেছে, কোটিপতির সংখ্যা এবং খেলাপি ঋণের সংখ্যা ডবল হয়ে গেছে। পোলারাইজেশন আগে যেটা ছিল সেটাই চলছে। শুধু তাই না, দেখেন খুবই ডেঞ্জারাস, আমাদের দেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। মানুষকে না জানে
চট্টগ্রামের কন্টেইনার টার্মিনালের 2টা তো আগেই করা হয়েছে, সম্ভবত গতকাল বা পরশুদিন আরেকটা মেজর যেটা আমাদের কন্টেইনার টার্মিনাল সেটার ব্যাপারে গোপনে চুক্তি করে ফেলা হলো। এটা তো তামাশার ব্যাপার না। আমরা কিন্তু ঘোষণা করে দিয়েছি যেই কোম্পানি চুক্তি করছেন আমরা ইলেকটেড গভর্নমেন্ট আসলে এইটার কম্পেনসেশন কিন্তু দেব না, কারণ এই চুক্তি বাতিল হয়ে যায়, অবৈধ চুক্তি। জি। কারণ এক অন্তর্বর্তীকালীন সরকার এটা করার অধিকার জি, নেই। এখন একটু আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে বিএনপি আপনাদের জোটের বাইরেও তো বিএনপির একটা জোট রয়েছে, জামাতের একটা জোট রয়েছে, এবং রাজনীতির মাঠে যে হাইপ জামাতকে কেন্দ্র করে, যে জামাত কি বিএনপির একবারে কম্পিটিটর হয়ে যাচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা, বা মানে এই যে হাইপটা কেন মনে হচ্ছে, যে কি বাতাস কোন দিকে? এখন হলো বাজার অর্থনীতি ডমিনেট করছে, যেই অর্থনৈতিক দর্শনকে অনুসরণ করে বাংলাদেশ এই কয়েক দশক ধরে, প্রায় অর্ধ শতাব্দী ধরে তো আমরা এইভাবেই চলছি। এখন রাজনীতির ইতিহাসের একটা কথা হলো, রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। অর্থনীতি যদি লুটপাট তন্ত্রভিত্তিক হয়, রাজনীতিও লুটপাটকে কেন্দ্র করেই হবে। এটা ব্যবসা। অনেকে বলে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা বা মন্ত্রীগিরির ব্যবসা। সুতরাং এইটা স্বাভাবিকভাবে আমাদের সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জগৎকে সেটা আঘাত করবে, স্পর্শ করবে। এইখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে মৌলিক সংস্কার ছাড়া হবে না। কিন্তু যেই কসমেটিক চেঞ্জ, প্রসাধনমূলক উপর ভাষা কিছু পরিবর্তন, সেইটা দিয়ে কি করা হচ্ছে? আপার হাউস, লোয়ার হাউস, ঠিক আছে, করা হচ্ছে। এই এতদিন পর্যন্ত তার মেয়াদ থাকবে কি থাকবে না, এইগুলো হলো মেথড অফ গভর্নেন্স। কিন্তু কার স্বার্থে গভর্নেন্স, এই প্রশ্নটার জবাব দিতে হবে। সেকেন্ড, সংস্কার বললেই সংস্কার পজিটিভ হয় না। সংস্কার 2 রকম হয়, একটা হলো সামনের দিকের সংস্কার, আরেকটা হলো পেছন দিকের সংস্কার। আমাকে যদি প্রলোভন দিয়ে, ভুল দেখিয়ে বা একটা আবেগ তৈরি করে আমাকে দিয়ে আমাদের যে ইতিমধ্যে যে অর্জন হয়েছে সেটা তো নষ্ট হয়েছে আওয়ামী লীগের শাসনের ফলে। এখন সেটাকে ফাইনাল কবর দিয়ে দেশকে যদি যেই অর্জন আমরা করেছিলাম তার পেছনেই নিয়ে যাওয়া হয়, ইতিহাসকে পেছনে নিয়ে যাওয়া, এটা সহ্য হবে না। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। আগামী নির্বাচনের ফলাফলটা কেমন হতে পারে? যদি আপনি একজন মানে বিজ্ঞ রাজনীতিবিদ এবং রাজনীতি নিয়ে, দেশ নিয়ে চিন্তা করেন, একটু যদি খালি প্রেডিকশনটা জানতে চাই। না, এটা প্রেডিকশনটা আমি বেসিক্যালি এই ধরনের প্রেডিকশন নির্ভর আলোচনার বিরুদ্ধে। আচ্ছা। কেননা আমাদের একটা প্রবলেম হলো, প্রত্যেকটা রাজনৈতিক দল বাজি ধরে না, জুয়া খেলার মতো, সুতরাং সে হারতে চায় না। সে তার সমস্ত অ্যাক্টিভিটি কেন্দ্রীভূত করে একটা মাত্র আউটকামকে ভিত্তি করে, যে আমাকে জিততে হবে, সেটা যা ইচ্ছা তাই করব। কিন্তু কোনো দিন আমরা গণতান্ত্রিক কালচার গড়ে তুলতে পারবো না। যত বড় দলই হোক, অতীতে যত ভোটই পেয়ে থাকুক, বিজয়ের জন্য চেষ্টা করতে হবে, পরাজয়ের জন্য তৈরি যদি না থাকি তাহলে গণতন্ত্র কোনো দিন হবে না। সুতরাং এই প্রশ্নের জবাবে অনেক সময় আমি কৌতুক করে বলি, প্রেডিকশন 12 তারিখে ইলেকশন, তো 13 তারিখ সকালে এসে আমি বলে দেব। কিংবা আরেকটু কৌতুক করে বলি যে একটা দেন, কয়েন দেন, হেড না টেল। সুতরাং কোশ্চেনটা এইটা না, কোশ্চেন হলো, এবং ইলেকশন সম্পর্কে একটা আমি বলতে চাই মন্তব্য, ইলেকশন শুধুমাত্র জয় পরাজয়, এমপি বা সরকার নির্বাচিত করার না। ইলেকশন হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার এমন একটা ব্যাপার যে জনগণকে শিক্ষিত করে তোলা, রাজনৈতিকভাবে সচেতন করে তোলা। কারো তো সেই দিকে নজর নেই। আমাদের আজকে তর্ক হওয়া উচিত আমাদের ইশতেহারগুলো নিয়ে। আমি শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কী পরিকল্পনা করছি, আমি স্বাস্থ্য ব্যাপারে কী পরিকল্পনা, আমার অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে, কৃষির ব্যাপারে, টেকনোলজির ব্যাপারে, সায়েন্সের ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ে আমি কী পরিকল্পনা করছি। পরিকল্পনা যদি একই হয় তাহলে তো এটা একই দল করে না করলে, কিন্তু সেটা নিয়ে ডিবেট না হয়ে আমরা দেখলাম যে মানে ধর্ম নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি যারা এইসব করছে তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দেয়ালের লেখন পাঠ করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।
কেউ কেউ ধর্ম ব্যবসায়ী, ধর্মটাকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করে। ভাষা আন্দোলনের সময় এরাই বলেছিল বাংলা ভাষায় কথা বললে কাফের হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে। হুম। আইয়ুব খানের ইলেকশনের সময় বলেছিল যে আইয়ুব খানকে ভোট দিলে পরে, না দিলে পরে ইসলাম নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতার সময় একই কথা বলেছিল, বলে ৩০ লক্ষ মানুষকে হত্যা করার কাজে তারা সহযোগিতা করেছিল। তারা আজকে আবার মাঠে নেমেছে এবং কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে। কর্মজীবী নারীদেরকে তাদের অশ্লীল শব্দ দিয়ে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং বিরাট বিক্ষোভ হচ্ছে এটা নিয়ে। কোনো কেউ সহ্য করতে পারে না এটা এবং অধ্যত্বপূর্ণ। এখন বাঁচানোর জন্য বলছে যে এটা হ্যাকিং হয়েছে। এখন সমস্ত টেকনোলজি তো সবাই জানে যে এটা হ্যাকিংয়ের কেস না, অ্যাকচুয়ালি বলে ফেলেছে। এখন সেখান থেকে বেরিয়ে আসছে। দেশ তাহলে কার হাতে নিরাপদ? বিএনপি বলছে জামাতের হাতে দেশ নিরাপদ না, জামাত জোট বলছে তাদের হাতে দেশ নিরাপদ। এই প্রশ্নের সহজ জবাব, দেশ একমাত্র জনগণের হাতে নিরাপদ। জি। এবং আমি এইটা বলবো জনগণকে, একটা কথা মনে রাখতে হবে, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে, খালেদার কাছে, ইউনূসের কাছে কিংবা আমার কাছেও যদি বর্গা দিয়ে বসে থাকে জনগণ, কিচ্ছু হবে না। জি। জনগণকে সংগঠিত হয়ে নামতে হবে। জি সেলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভোটকাস্ট।